topic limitation of Bohr atom model. Limitations of Bohr atom model. Bohr atom model, there are limitations. Bohr atom model, there are some limitations. Number one, limitations হচ্ছে গিয়া first of all atomic spectrum এ limitation about atomic spectrum. Limitation about atomic spectrum. Atomic spectrum এ there is a limitation. কি limitation? আচ্ছা, একটু আগে আমার কাছে কে জানা জানতে চাইছিল, নাফিস কিন্তু জানতে চাইছিল না যে তার অ্যাটমিক স্পেকট্রাম কি। আমি তার একটা রিপ্লাই দিয়েছি, হ্যাঁ তার একটা রিপ্লাই দিয়েছি এবং একটা ভিডিও দিয়েছি, বলেছি না যে একটা ভিডিও দিয়েছি এবং তার কত মিনিট থেকে দেখতে বলছি, 44 মিনিটের পরে। তাহলে আমার সাপোর্টটা দেখতো যে হ্যাঁ, মানে তুমি এখন চাইলে এইটার একটা অ্যান্সার, আর আমি তোমার ভিডিওটা দিলাম, আমি তো জানি যে কত মিনিটে ওই কথাটা আসছিল, ঠিক আছে? ঠিক অত মিনিটের সময় তুমি একবারে টেনে দেখবা যে 44 মিনিটে চলে যাবা, ওখান থেকে দেখতে থাকবা। এইভাবে এইভাবে একটা এক্সাম্পল নাফিসকে দিলাম, এছাড়া বাকি তোমরাও বুঝবা যে স্যার কত মানে বেশি মানে কত কুইক সাপোর্ট দেয়। তো অ্যাটমিক স্পেকট্রামটার নিয়ে তোমাদেরকে যে আইডিয়াটা সেটা ওই ভিডিওতেই আছে। ওকে, তো এসো যে limitations of Bohr atom model about atomic spectrum. কি লিমিটেশন about atomic spectrum? What is the limitation? লিমিটেশনটা হচ্ছে এরকম যে Bohr could explain the atomic spectrum of hydrogen. Could not. না, could not না। Bohr, let me finish the sentence. তাহলে Bohr could explain the atomic spectrum of hydrogen atom. Hydrogen atom লিখলা যে 1 electron containing only. এইবার বুঝছো লিমিটেশনটা কি? তো শেষ করতে দিতে হবে। তাহলে Bohr could explain the atomic spectrum of hydrogen atom only. বুঝতে পেরেছো তাহলে? জি স্যার। মানে এই অনলিটাই হচ্ছে লিমিটেশন। তাহলে Bohr could explain the atomic spectrum of hydrogen atom only. Hydrogen atom only. এখানে লিমিটেশন কি? লিমিটেশন is a 1 electron containing. Just 1 electron containing atom হইলে he could explain the atomic spectrum. So what about several electrons? What about more electrons? Right না? আচ্ছা, তাহলে Bohr could explain the atomic spectrum of hydrogen atom, that is 1 electron containing atom only. In the atomic spectrum of hydrogen atom, Bohr can show one spectra line, whereas there are several spectra lines are produced in the spectrum of hydrogen atom. আচ্ছা, তাহলে দেখো about atomic spectrum, Bohr limitation কি? Bohr limitation, first limitation হচ্ছে যে Bohr could explain the atomic spectrum of hydrogen atom only. Bohr could explain the atomic spectrum of hydrogen atom only. মানে Bohr শুধুমাত্র হাইড্রোজেন অ্যাটমের স্পেকট্রাম এক্সপ্লেন করতে, সেখানেও আবার একটা লিমিটেশন আছে। কি সেটা?
In the atomic spectrum of hydrogen atom, Bohr-Penn showed one spectral line, whereas there are several spectral lines are produced in the spectrum of hydrogen atom. অর্থাৎ বোর শুধুমাত্র একরকম ওয়ান টাইপ স্পেকট্রাল লাইন এক্সপ্লেন করতে পারছে। অর্থাৎ স্পেকট্রাল লাইনের যে স্প্লিটিং হয়, সেই স্প্লিটিং এর কারণে আবার ডিফারেন্ট স্পেকট্রা প্রডিউস হয়, সেটা সে এক্সপ্লেন করতে পারে নাই। স্যার কি বললেন আবার বলবেন? একটু ডিফিকাল্ট ব্যাপারটা তোমাদেরকে একটু আইডিয়া দেই। ফার্স্ট এনার্জি লেভেল, সেকেন্ড এনার্জি লেভেল, থার্ড এনার্জি লেভেল, ফোর্থ এনার্জি লেভেল। অ্যাটমিক স্পেকট্রামের যে কনসেপ্ট, সেই কনসেপ্টের ক্ষেত্রে বলা হয়েছে যে আমরা যখন হাইড্রোজেন গ্যাসকে পাওয়ার দিব, বা হাইড্রোজেন গ্যাসের ভিতর দিয়ে এনার্জি পাস করব, বা হাইড্রোজেন গ্যাসকে আমরা কোনোভাবে কি করব, লাইক মানে তোমার হচ্ছে গিয়ে ইলেকট্রিসিটি পাস করবো থ্রু দ্য হাইড্রোজেন গ্যাস। আমরা হাইড্রোজেন গ্যাসের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস করবো, ইলেকট্রিক্যাল ডিসচার্জ অ্যাড করব, আমরা তাকে পাওয়ার দিব, আমরা তাকে এনার্জি দিব, হাইড্রোজেন গ্যাসকে দিব। কাকে দিব? হাইড্রোজেন গ্যাসকে। আমরা দিব এনার্জি দিচ্ছি কাকে? হাইড্রোজেন গ্যাসকে। এনার্জি দিচ্ছি হাইড্রোজেন গ্যাসকে। আমরা কি একটা সিঙ্গেল অ্যাটমকে টার্গেট করে এনার্জি দিতে পারবো যে আমি শুধু একটা সিঙ্গেল অ্যাটমকে এনার্জি দিব? এটা কি আমার পক্ষে সম্ভব হবে? আমি তো হাইড্রোজেন গ্যাস নিব, দেন আমি এনার্জি দিব, হাইড্রোজেন গ্যাস নিব, এনার্জি দিব। আমি কি একটা অ্যাটমকে টাচ করতে পারবো? শুধু একটা অ্যাটমকে মার্ক করতে পারবো না। তাহলে আমি যখন এনার্জি দিব তখন সেখানে মানে তুমি হাইড্রোজেনের মানে কি থাকবে? কাউন্টলেস অ্যাটম থাকবে, এনরমাস অ্যাটম থাকবে, হিউজ অ্যাটম থাকবে। তো সায়েন্টিস্টরা দেখতেছে কি যে আমরা যখন হাইড্রোজেন গ্যাসকে এক্সাইটেড করি বা হাইড্রোজেন গ্যাসকে যখন এনার্জি দেই, তখন সব অ্যাটম সমান এনার্জি অ্যাবজর্ব করে না। মজার ব্যাপার না? কারণ তুমি কি চিন্তা করো তো, যে ধর একটা জায়গায় একটা ক্রাউড আছে, আর এই ক্রাউডের মধ্যে তুমি যদি কিছু ছেড়ে দাও, চকলেট বা কিছু একটা ক্রাউডের মধ্যে দাও, দেখা যাবে যে সবাই সমান নিতে পারে নাই, ঠিক না? ঠিক না? সবার কাছে সমানভাবে সেটা যায় নাই, ঠিক না? তাহলে যখন তুমি হাইড্রোজেন গ্যাসের ভিতর দিয়ে এনার্জি পাস করবা, সায়েন্টিস্টরা বলতেছে কি যে সব অ্যাটম সমান এনার্জি পাবে না, সব অ্যাটমের কাছে সমান এনার্জি যাবে না, সব অ্যাটমের ইলেকট্রন তোমার ইকুয়াল এনার্জি অ্যাবজর্ব করবে না। তাই যদি হয় যে ইকুয়াল এনার্জি অ্যাবজর্ব না করে, মনে করো কোন হাইড্রোজেনের ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ব করে ফিফথ এনার্জি লেভেলে গেল, কোন হাইড্রোজেনের ইলেকট্রন হয়তো ফোর্থে গেল, থার্ডে গেল, এটা কটা আছে? 1 2 3 4, এনার্জি অ্যাবজর্ব করে না, স্যার এনার্জি অ্যাবজর্ব করে গেছে না? অ্যাবজর্ব করে গেছে। তাহলে এনার্জি কেউ অ্যাবজর্ব করে ফোর্থ চলে গেছে, কেউ অ্যাবজর্ব করে থার্ড চলে গেছে, কেউ অ্যাবজর্ব করে সেকেন্ড চলে গেছে। কেন এমন হইছে? কারণ যে যেমন এনার্জি অ্যাবজর্ব করতেছে তেমনই গেছে, তাই না? তাহলে বিভিন্ন রকম অ্যাটমের মধ্যে বিভিন্ন রকম ট্রানজিশন হবে, বিভিন্ন অ্যাটমের মধ্যে কি হবে? বিভিন্ন রকম ট্রানজিশন হবে, তারা বিভিন্ন রকম এনার্জি অ্যাবজর্ব করবে। একটা কথা বলি, এখানে কি একটা হাইড্রোজেন গ্যাস নাকি কয়েকটা হাইড্রোজেন গ্যাস? মানে এক হাইড্রোজেন গ্যাস একটা হয় নাকি? হাইড্রোজেন গ্যাস তো হাইড্রোজেন গ্যাস, এখানে হাইড্রোজেনের অনেক অ্যাটম। এখন আমরা এতগুলো অ্যাটমটা আঁকতে পারতেছি না, আমি একটা অ্যাটম দিয়ে দেখাচ্ছি। তো আমি বলতেছি যে কিছু অ্যাটম আছে যাদের ইলেকট্রন কোথায় গেছে? ফোর্থ এনার্জি লেভেলে। কিছু অ্যাটম আছে যাদের ইলেকট্রন কোথায় গেছে? সেকেন্ড এনার্জি লেভেলে। কোনটা আছে যে যার কিনা ইলেকট্রন কোথায় গেছে? সে ফার্স্ট এনার্জি লেভেলে। অর্থাৎ তোমরা যখন অ্যাটমিক স্পেকট্রাম প্রডিউস করো, তখন কিন্তু একটা সিঙ্গেল অ্যাটম নিয়ে প্রডিউস করো না। বুঝো না কথাটা? আমি কি একটা সিঙ্গেল অ্যাটমের স্পেকট্রাম পাই? একটা সিঙ্গেল অ্যাটম নিয়ে কি আমি টেস্ট করতে পারি? আমি যখন স্পেকট্রাম প্রডিউস করি তখন কি আমি একটা সিঙ্গেল অ্যাটম নিয়ে করি না গ্যাস নিয়ে করি? গ্যাস নিয়ে করি। আমি আমার স্পেকট্রামটা কার কাছ থেকে আসে? গ্যাসের কাছ থেকে আসে।
ঠিক না? Yes. তাহলে তার মানে তোমার যে রেজাল্টটা দিচ্ছে স্পেকট্রামের, সেটা একটা অ্যাটম সিঙ্গেলই দিচ্ছে না, এটা হচ্ছে যে পুরো হাইড্রোজেনের কন্ট্রিবিউশন। এটা স্পেকট্রাম অফ হাইড্রোজেন, এটা স্পেকট্রাম অফ হাইড্রোজেন, যে হাইড্রোজেনের স্পেকট্রাম এটা। আচ্ছা, তো সায়েন্টিস্টরা ফলো করলো যে ইকুয়াল এনার্জি অ্যাবজর্ব করবে না, এক ইকুয়াল এনার্জি অ্যাবজর্ব করবে না, তাহলে ইকুয়াল এনার্জি তো রেডিয়েটও করবে না। তার মানে ইলেকট্রন টু ইলেকট্রন, একটা গ্রুপ অফ অ্যাটমের ইলেকট্রন যেরকম কালার দিবে বা যেরকম স্পেকট্রাম দিবে, আরেকটা গ্রুপ অফ অ্যাটমরা তো সেই স্পেকট্রাম দিবে না, আরেকটা গ্রুপ অফ অ্যাটম তো সেই স্পেকট্রামটা দিবে না। হোপটা সবাই এক জায়গা থেকেই আসছে, সবাই এক জায়গা থেকে আসছে, কিন্তু দেখা গেছে যে এদের মধ্যে আবার গ্রুপ হয়ে গেছে। সবাই হাইড্রোজেন অ্যাটম, কিন্তু সবার মধ্যে সবাই একটা কি হয়েছে, গ্রুপ হয়ে গেছে। কেমন? সেটা ডিপেন্ড করছে কিসের উপরে? যে যে যেমন এনার্জি অ্যাবজর্ব করছে এবং যে যেমন এনার্জিটা রেডিয়েট করছে। মনে করো একটা গ্রুপ আছে যারা 4th এনার্জি লেভেল পর্যন্ত গেছে, 5th এনার্জি লেভেলে গেছে, 6th এনার্জি লেভেলে গেছে, তাইলে যেরকম ট্রানজিশন হইছে সেরকম স্পেকট্রাম দিবে, সেরকম স্পেকট্রাল লাইন প্রডিউস করবে। তাইলে একরকম স্পেকট্রাল লাইন আমরা পাচ্ছি কি? একরকম পাচ্ছি? এটা দিয়ে যা পাচ্ছি এটা দিয়ে তাই পাচ্ছি কি? এটা দিয়ে কি একরকম হইলো সব? এক একটা এক এক রকম না? Yes, sir. এক একটা এক এক রকম না? তাহলে এক এক রকম ট্রানজিশন, তাহলে এক এক রকম স্পেকট্রাল লাইন প্রডিউস হবে, তাহলে এক এক রকম স্পেকট্রাল লাইন প্রডিউস হবে। এটাকে বলছিলাম যে সেপারেল স্পেকট্রাল লাইন। এটাই হচ্ছে যে ওয়ান সিঙ্গেল অ্যাটম ক্যান প্রডিউস সেপারেল স্পেকট্রাল লাইন। হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন স্পেকট্রামের মধ্যে সেপারেল স্পেকট্রাল লাইন পাওয়া যাবে, নট সিঙ্গেল স্পেকট্রাল লাইন। তাহলে অ্যাটমিক স্পেকট্রামের মানে অ্যাটমিক স্পেকট্রামের রেসপেক্টে তোমার হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ কি বলা হয় বোর অ্যাটম মডেল। তাহলে ফার্স্ট হচ্ছে যে বোর কোড এক্সপ্লেইন দ্য স্পেকট্রাম অফ হাইড্রোজেন অনলি, এটা একটা লিমিটেশন। আবার হাইড্রোজেন অ্যাটমে হি কুড এক্সপ্লেইন দ্য স্পেকট্রাল লাইন ওয়ান স্পেকট্রাল লাইন, বাট দেয়ার আর সেভারাল স্পেকট্রাল লাইন। ফার্স্ট লিমিটেশন। সেকেন্ড লিমিটেশন, বোর অ্যাটম মডেলের লিমিটেশন হিসেবে তোমাদেরকে এই দুইটা লিমিটেশনকে মানে মেজর লিমিটেশন হিসেবে নেওয়া হবে। আচ্ছা, ফলোড বাই যে লিমিটেশন সেটা হলো সাইজ অফ বা মানে বা এরকম না ঠিক, যে তোমার শেপ অফ এনার্জি লেভেল, শেপ অফ এনার্জি লেভেল, শেপ অফ এনার্জি লেভেলে বোর could mention the electron of an atom moves around the nucleus in circular path. Bohr could mention the electron of an atom moves around the nucleus in circular path. বোর বলতে পারছে যে শুধু সার্কুলার পাথের কথা, যে ইলেকট্রন যখন মুভ করে তখন সেটা সার্কুলার পাথে মুভ করে। Bohr could mention the electron of an atom moves around the nucleus in circular path, but electron of atom has oval path also. মানে শুধু সার্কুলার পাথ এমনটা না, শুধু সার্কুলার পাথ বা সার্কুলার মোশন তা না, মোশনটা ওভাল। মোশনটা কি? ওভাল, নট অনলি সার্কুলার, ওভাল। ঠিক আছে? তাহলে এক একটা অ্যাটমের জন্য কি এক মানে
তোমার ইলেকট্রনের যে মোশন, হ্যাঁ, সেই মোশনটাকে তোমরা যেভাবে দেখে আসতেছো যে এরকম সার্কুলার মোশন, ইলেকট্রনের এরকম কি সার্কুলার মোশন, মানে শুধু সার্কুলার পাথে মোশন করে বা সার্কুলার মোশন বাট এরকম তা বলতেছে যে মোশনটা ওভাল, যেমন দেখাইছিলাম যে এরকম। সেটা তো কখনো কখনো ওই অ্যাটমের উপর ভিত্তি করে যে তার ইলেকট্রনগুলো কিভাবে মুভ করে। তার ইলেকট্রন গুলা কিভাবে মুভ করে এটা, হ্যাঁ, মানে তোমার বোরের এক্সটেনশন ছিল একটা ইলেকট্রন পর্যন্ত, যার কারণে এটা সার্কুলার পাথ ঠিক আছে। কিন্তু যখন মোর ইলেকট্রন হবে তখন সব ইলেকট্রনই সার্কুলার পাথে যাবে তা না, আমরা তো বলতেছি যে তোমার বোরের লিমিটেশন হইতেছে 1 ইলেকট্রন পর্যন্ত, কারণ বোরের সবকিছু 1 ইলেকট্রন নিয়ে 1 ইলেকট্রন পর্যন্ত, যার কারণে সার্কুলার পাথটা তার জন্য ঠিক আছে। কিন্তু ওভাল পাথ হইতেছে কখন, যখন মোর ইলেকট্রন হয় তখন সব ইলেকট্রন সার্কুলার পাথে যায় না, কিছু ইলেকট্রন ওভাল পাথেও যায়। তো স্যার যদি ওভাল পাথে হয় তাহলে ফার্স্ট অরবিট সেকেন্ড অরবিট এভাবে কিভাবে কাউন্ট করে? হ্যাঁ, এটার ক্ষেত্রে তোমাদের একটা আইডিয়া আসবে একটু পরে আসার কথা। তোমরা এই সার্কুলার পাথ বলতেছো যেগুলাকে, সেগুলা হলো গিয়া তোমার কে শেল, এল শেল, এম শেল, এন শেল, এগুলো হচ্ছে সার্কুলার পাথ, আর এগুলো হচ্ছে এনার্জি লেভেল। এগুলো কি এনার্জি লেভেল। তো এই এনার্জি লেভেলে দেয়ার আর সাব লেভেল, এনার্জি লেভেল হ্যাজ দেয়ার আর সাব লেভেল। এনার্জি লেভেলে আবার কি আছে, সাব লেভেল আছে, যে আইডিয়াটা জাস্ট এই লেসনের পরের আইডিয়াটা, এই লেসনের ঠিক পরের আইডিয়াটাই সাব লেভেলের আইডিয়া। তো ওয়েট টিল দেন, মানে এই যে এনার্জি পাথগুলা এগুলোর মধ্যে আবার সাব লেভেল আছে। যেমন সেদিন তোমাদেরকে বলেছিলাম বা তাদেরকে বলেছিলাম, মনে করো তুমি যে ফ্লোরে থাকো, তুমি ফার্স্ট ফ্লোরে না সেকেন্ড ফ্লোরে না থার্ড ফ্লোরে, এই ফ্লোর গুলা মনে করো এনার্জি লেভেল। তো দিস ইজ দ্য অ্যানাদার লিমিটেশন অফ বোর অ্যাটম মডেল। তাহলে তোমাকে যদি বোর অ্যাটম মডেল লিমিটেশন মেনশন করতে বলে তাহলে এই লিমিটেশন গুলো মেনশন করবা, দ্যাটস অল। আচ্ছা, নাও টপিক হলো স্যার থার্ড রুলস একটা অফ আছে না? ইলেকট্রন ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, স্যার বইতে দেখলাম তিনটা লিমিটেশন আছে। না বইয়ে 3টা বলতে আমি যে প্রথমটা দিলাম না, ওইটাই বইয়ে 2 ভাগ করা আছে। ওখানে 2টা ভাগ ছিল না? জি স্যার, ওখানে ওইটাকেই দুই ভাগ হ্যাঁ করছে। হ্যাঁ হ্যাঁ, ওরা তো ওই যে 1 2 3 করে লিখছে, তো আর আমি অ্যাটমিক স্পেকট্রাম লিখছি, যার কারণে অ্যাটমিক স্পেকট্রামের 2টা পয়েন্টই আমি একটা পয়েন্টে নিয়ে আসছিলাম। ওকে স্যার। আচ্ছা, সাকসেস অফ বোর মডেলটা কি, যে ওটার? সরি, স্যার সাকসেস অফ বোর মডেল বলে একটা লেসন আছে, ওই যে ও ও হ্যাঁ সেটাই, হ্যাঁ বুঝতে পেরেছি। ওই সাকসেস অফ বোর অ্যাটম মডেল যেটা আছে সেটা তো হচ্ছে বোর অ্যাটম মডেলের স্টাডিটাই, আর ওইটা হচ্ছে রাদারফোর্ড আর বোর মডেলের কম্পারিজনটা, রাদারফোর্ড এন্ড বোর মডেলেরই কম্পারিজনটা। তো রাদারফোর্ড মডেলের স্টাডি থাকলে, বোর মডেলের স্টাডি থাকলে আলটিমেটলি 2টা মডেলের কম্পারিজন করা যায়। এবার আসো যে রুলস অফ ইলেকট্রন ডিস্ট্রিবিউশন। রুলস অফ ইলেকট্রন ডিস্ট্রিবিউশনটা এখন পার্টলি স্টার্ট করে দিচ্ছি, এটা পার্টলি ডান হবে, তাহলে নেক্সট ক্লাসে এটারই ফিনিশ করব এন্ড ফলোড বাই আমরা ইয়ে দেখব। তো এসো আমরা রুলস অফ ইলেকট্রন ডিস্ট্রিবিউশনটাকে আমি একটু এভাবে দেখাচ্ছি। একটা হলো 2n স্কয়ার রুল, 2n স্কয়ার রুল, ঠিক আছে? মানে এটা কোনো এরকম না যে এটা খুব খুব একটা মানে মানে মেনশন করার মতো রুল, মানে বাট এটা ইম্পর্টেন্ট। 2n স্কয়ার রুল বলতে আমরা কোন রুলটাকে বুঝতেছি, যে যেটা কিনা 2n স্কয়ার রুল, মানে 2n স্কয়ার রুল বলতে আমরা আসলে কোন রুলটাকে মিন করি, যে যেটাকে মিন করবো যে 2n স্কয়ার রুল, সেটা হচ্ছে এইটা, যে কে শেল, এল শেল, এম শেল,
n shell ওকে k shell হইলে 2n স্কয়ার ইজ ইকুয়াল টু কি 2 ইনটু 1 স্কয়ার না ইজ ইকুয়াল টু 2 তাই কি না l shell হইলে 2n স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইনটু 2 স্কয়ার ইজ ইকুয়াল টু কত 8 m shell হইলে 2n স্কয়ার রুলে কত হবে 2 ইনটু 3 স্কয়ার কত হলো 18 m shell এ 2n স্কয়ার রুল হইলে 2 ইনটু 4 স্কয়ার কত হয় 32 তার মানে এটা ঠিক যে k shell l shell m shell and n shell এ ইলেকট্রন অ্যাবিলিটি কত 2 8 18 and 32 স্যার তাহলে এনটা কি ওই যে শেলের সিরিয়াল? হ্যাঁ তোমার ফার্স্ট সেকেন্ড থার্ড এন্ড ফোর্থ এইটা হচ্ছে কে শেল দেন এল শেল এম শেল এন্ড এন শেল এটাই হচ্ছে 2n স্কয়ার রুল আন্ডারস্ট্যান্ড যে এটা হচ্ছে 2n স্কয়ার রুল স্যার একটা 2n কোশ্চেন স্কয়ার यस স্যার এখানে যে লেখা আছে এন শেল এর এখানে যে 18 স্যার মানে কি হাইয়েস্ট নাম্বার অফ ইলেকট্রন এই শেলে ধরবে 18 এটা হ্যাঁ তার মানে কে শেলে থাকতে পারবে হাইয়েস্ট 2 ইলেকট্রন এল শেলে থাকতে পারবে হাইয়েস্ট 8 ইলেকট্রন এম শেলে থাকতে পারবে হাইয়েস্ট 18 ইলেকট্রন আর এন শেলে থাকতে পারবে হাইয়েস্ট 32 ইলেকট্রন কিন্তু স্যার আমরা যখন ক্যালসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন লিখি তখন তো 2 হ্যাঁ 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 2 এটা তো হ্যাঁ এটা ঠিক যে সেটা নিয়ে তো কথা হবে সেটাই নিয়েই তো কথা হবে যে একটা হলো গিয়া 2n স্কয়ার রুল তাহলে তুমি যদি ক্যালসিয়ামের ডিস্ট্রিবিউশন দেখো আমরা তো ডিস্ট্রিবিউশন এখনো যাইনি ডিস্ট্রিবিউশন কি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 এটা দেখবা যখন তখন বুঝে ফেলবা এটাতে তো এখনো যাওনি বা গেলেও আমি দেখাইনি এখনো তাই না এটাতে যখন যাবা তখন তুমি যে ডিস্ট্রিবিউশনের কথা বলতেছো যে কে এল এম এন ক্যালসিয়ামের 2 8 8 আর 2 ঠিক না তখন তুমি বলতেছো যে এটাতে 18 থাকতে পারে তাহলে কেন 18 হলো না অথচ এখানে 2 আছে yes স্যার ঠিক আছে তো তার মানে কি এটার জন্য তো একটা রুল আছে এটার জন্য একটা রুল আছে সেই রুলে আমরা যাব ঠিক আছে এটার জন্য একটা রুল আছে আচ্ছা শুধু একটু বলে রাখি এটা যদিও এই যে বল এইটার জন্যই এনাফ ছিল বলাটা তাও তোমাদেরকে বলে রাখি এই 2 এই 8 হবে হওয়ার পরে এইখানে 8 পর্যন্ত যাবে তারপরে কত যাবে বলো তো ঠিক যখন 18 আসবে ঠিক কখন যাবে আবার যখন 18 হবে আবার এইখানে ঠিক 1 থেকে 7 8 পর্যন্ত যাবে কোন পর্যন্ত যাবে 8 কিন্তু তারপর আবার কত যাবে জানো তার মানে এটার মধ্যে 2 যাবে 8 যাবে এটার মধ্যে 8 পর্যন্ত যাবে তারপরে মাঝখানে যাবে না আবার কখন যাবে 18 এটাতেও তাই 8 পর্যন্ত যাবে তারপর অনেকক্ষণ যাবে না আবার কত যাবে 18 যখন হয়ে আসবে আচ্ছা তারপর আবার যাবে না যাবে না যাবে না যাবে না আবার এক সময় যাবে কখন যাবে 32 তাহলে বুঝতে পারছো যে নিয়মটা কি yes স্যার শেষের অংশটা বুঝলাম না যে যেটা করলেন। হ্যাঁ মানে ধরো যার 2 তো তার 1 এর পরে 2 হবে যার 8 তার 1 থেকে তার 8 পর্যন্ত যাবে কিন্তু এর ক্যাপাসিটি 18 কিন্তু সেই ক্যাপাসিটি পর্যন্ত ক্যাপাসিটি 18 অ্যাবিলিটি তার নেয়ার অ্যাবিলিটি হলো 18 কিন্তু সে 8 পর্যন্ত নিবে নিয়ে তারপর আবার নিবে না অনেকক্ষণ নিবে না আবার কখন নিবে যখন তোমার 18টা দেওয়ার মতো থাকবে যখন আবার 18টা দেওয়ার মতো থাকবে তখন আবার নিবে এ 8 নিবে নিতে 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 আবার নিবে না তো তুমি ভাবতে পারো স্যার আবার নিবে না করবে কি পরে ছেলে দিয়ে দিবে এ যখন নেয়নি কাকে দিছে পাশেরটাকে দিয়ে দিচ্ছে না তাহলে এ আবার কখন নিবে যখন তার কাছে 18 দেওয়ার মতো থাকবে ঠিক না বুঝে নাই কথাটা ওকে স্যার। তাহলে 8 এর পরে সে ওয়েট করবে কোন পর্যন্ত 18 আসা পর্যন্ত 18 আসলে পরে আবার 18 নিবে মাঝখানে তাহলে এই সময় ইলেকট্রন গুলো যাবে কই বলো কোথায় যাবে পরের সেলে যাবে কোথায় যাবে স্যার এন এর নেক্সট পরে সেলে যাবে হ্যাঁ পরেরটায়
ওকে, এরপরে 2 নম্বর যে জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে 2 × 12 + 1 একটা রুল হবে। হ্যাঁ, 2 × 2l + 1, 2 × 2l + 1, 2 × তারপর 2l + 1, ঠিক না? তাহলে এই জায়গাতে আসো, যেহেতু এই রুল নিয়ে কথা বলবো তাহলে তোমাদের আইডিয়া দিতে হবে। আইডিয়া হলো তোমরা মনে রাখবা n মানে হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। n হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর এলটাকে মনে করবা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। তাহলে n ফর কি হবে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আর l ফর কি হবে? সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। n ফর কি হবে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আর l ফর কি হবে? সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। তাহলে যেখানে n দেখবা মনে করবে এটা কিসের ভ্যালু? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আর যেখানে l দেখবা সেখানে সেটা কি হবে? সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। n এর ভ্যালু কি হতে পারে জানো? 1, 2, 3, 4 এটসেট্রা, ঠিক না? n এর ভ্যালু কি 1, 2, 3, 4 এমন না? Yes. 1, 2, 3, 4 এবং সেই হিসেবে কি এটা k, এটা l, এটা m, এটা কি n। আর l এর ভ্যালু কি হতে পারে জানো? l এর ভ্যালু হয় 0, 1, 2 and 3। l এর ভ্যালু কি হবে? 0, 1, 2, 3। l এর ভ্যালু 0, 1, 2, 3। 3 এর পর থেমে যাবে। হ্যাঁ, তাহলে n এর ভ্যালু হলো 1, 2, 3, 4 করে করে যাবে, আর l এর ভ্যালু 0, 1, 2, 3, 0, 1, 2, 3। 0 কাকে রেফার করবে জানো? 1 কাকে রেফার করবে, 2 কাকে রেফার করবে, আর 3 কাকে রেফার করবে? সেটা হচ্ছে l এর ভ্যালু যখন 0 তখন সেটা s কে রেফার করবে, l এর ভ্যালু যখন 1 তখন সে p কে রেফার করবে, l এর ভ্যালু যখন 2 সে তখন d কে রেফার করবে, আর l এর ভ্যালু যখন 3 তখন সে s কে রেফার করবে। তাহলে তোমাদের এখন জানার দরকার যে স্যার SPDF এগুলো কি? SPDF এগুলো কি? তখন আমি তোমাদেরকে বলবো যে SPDF হচ্ছে সাব লেভেল, SPDL হলো অরবিটাল। SPDF হলো কি? সাব লেভেল, বা আমরা এদেরকে বলি অরবিটাল। মনে থাকবে? তাহলে এগুলোকে কি বলে আসতাম? এদেরকে কি বলে আসছিলাম? অরবিট না? Yes, sir. তাহলে একটা হলো অরবিট, একটা অরবিটাল, একটা হলো অরবিট, একটা হলো অরবিটাল। অরবিট কোনগুলা? যেগুলা এনার্জি লেভেল, প্রিন্সিপাল এনার্জি লেভেল। অরবিট কোনগুলা? যেগুলা প্রিন্সিপাল এনার্জি লেভেল। আর প্রত্যেকটা অরবিটের ভিতরে আবার সাব লেভেল আছে, ডিভিশন আছে, সেগুলো হলো সাব লেভেল বা অরবিটাল। যে কথাটা তখন বলছিলাম, তুমি ফার্স্ট ফ্লোরে আসো, সেকেন্ড ফ্লোরে আসো, থার্ড ফ্লোরে আসো, তুমি তোমার মনে করো সেকেন্ড ফ্লোরে আসো, থার্ড ফ্লোরে আসো, ফোর্থ ফ্লোরে আসো, তো এক একটা ফ্লোরে আবার কি আছে? বিভিন্ন রকম ওরিয়েন্টেশন আছে না? তোমার বেডরুম, কিচেন, Yes. ড্রয়িং রুম, ডাইনিং রুম, বারান্দা, এরকম থাকে না? স্যার থাকে তো। তাইলে এনার্জি লেভেলের মধ্যে এরকম ভাগ ভাগ থাকে। স্যার ওটা এসপি এর পর কি লিখছেন? এসপি তারপর SPDF, SPDF, SPDF যেগুলো সাব লেভেল, যেগুলো কি সাব লেভেল। সাব লেভেল। তাহলে এগুলো হলো অরবিট এনার্জি লেভেল, আর এগুলো হলো সাব লেভেল অরবিটাল। সাব লেভেল অরবিটাল, SPDF এরা সাব লেভেল অরবিটাল, এরা সাব লেভেল অরবিটাল। ঠিক আছে? যখন তুমি ফার্স্ট এনার্জি লেভেলে আসো, মানে n এর ভ্যালু 1, তখন একটাই সাব লেভেল 1s। যখন তুমি সেকেন্ড এনার্জি লেভেলে আসো তখন দুইটা সাব লেভেল 2s, 2p। যখন তুমি থার্ড এনার্জি লেভেলে আসো তখন তোমার তিনটা সাব লেভেল 3s, 3p, 3d। আর যখন তুমি ফোর্থ এনার্জি লেভেলে আসো তখন তোমার সাব লেভেল হলো 4s, 4p, 4d আর হলো 4s। বুঝতে পেরেছো? Yes. জি স্যার, জি স্যার। তার মানে তুমি যখন ফার্স্টে চালাই গেছো তখন
মানে ওয়ান এর সাথে একটাই সাব লেভেল, 2 তে গেলে 2টা সাব লেভেল, 3 তে যাবা 3টা সাব লেভেল, 4 এ যাবা 4টা সাব লেভেল। তার মানে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত সবসময় কি আছে? এস আছে। যখন একটা বাড়বে পি, আরেকটা বাড়বে ডি, আরেকটা ইনক্রিজ হবে এফ। এখন তোমাদের প্রশ্ন হতে পারে স্যার 5 থেকে শুরু করে 5 হলে কি হবে স্যার? এখানে আমি বলি 5 হলেও এফ পর্যন্তই যাবো আমরা। কোন পর্যন্ত? এফ। কারণ এখন পর্যন্ত এফ এর বেশি আমাদের দরকার হবে না। এমন না যে আমাদের এফ এর পরে জি আছে, জি এর পরে এইচ আছে, কিন্তু ওগুলো এখনো কাজে লাগে নাই। ভাড়াটিয়া নাই এখানে, ফাঁকা, করোনার সময় বাসা ছেড়ে দিতে, বুঝলেন কথাটা? ফাঁকা জায়গা, খালি, ঠিক আছে, তালা ভাড়া। মানে আমাদের যে পরিমাণ ইলেকট্রন তা আমার এফ পর্যন্তই হয়ে গেছে। কথা বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম যে এন কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এল হলো সাবস্টিটিউটিভ কোয়ান্টাম নাম্বার, এন এর ভ্যালু কোনগুলা? অরবিট, এন এর ভ্যালু 1 2 3 হয় এবং সেটা অরবিট, আর এল এর ভ্যালু হয় 0 1 2 3 4, 0 1 2 3 0 1 2 3, এবং যা দিয়ে এসপিডিএফ বোঝায়, যা দিয়ে এসপিডিএফ বোঝায়। এখন এই 12 প্লাস 1 দিয়ে কি বুঝবো? 12 প্লাস 1 দিয়ে আমরা কি বুঝবো? তোমাদেরকে একটু জানিয়ে রাখি, S can accommodate 2 electron, P can accommodate 6 electron, D can accommodate 10 electron, and F can accommodate 14 electron. কেমনে জানি? এই রুল দিয়ে। কিভাবে জানি? এই রুল দিয়ে। তাহলে s অরবিটাল, s অরবিটাল হইলে 2 into 12 plus 1, 2 into 12 plus 1 is equal to কি হবে জানো? 2 into 0 plus 1 মানে কত? 2। 0 পাইলাম কই? L equals to 0 যে first one. বলছি না 0? p অরবিটাল 2 into 12 plus 1, 2 into 2 into 1 plus 1 equal to 6. d orbital 2 into 2l plus 1, 2 into 2 into 2 plus 1, কত জানো? 10. f orbital 2 into 12 plus 1, 2 into 2 into 3 plus 1, কত রে? 7, সরি, কত? 14 হলো? পাইছো আমার কাছে বুঝে? যে আমি বলেছি যে S2 P6 D10 F14, এখন তুমি আমার কাছে জানতে চাইছো কি করে, রুল কি, কিভাবে বুঝলাম যে S2 হবে, P6 হবে, D10 হবে, F14 হবে? তুমি হিসাব করে আমাকে দেখাই দিছো যে লুক 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 লুক, তার মানে S কি হবে? S2, S কি হবে? S2, P কি হবে? P6, D কি হবে? D10, F কি হবে? হাইয়েস্ট F14, ঠিক না? Yes, sir. তাহলে যেটা 2n² রুল, ওটা হলো যে অরবিটে ইলেকট্রন কয়টা থাকতে পারে, আর এই রুল হলো অরবিটালে কয়টা থাকতে পারে। নাও ফলো করো, অরবিটাল গুলো কি কি? 1s 2s, 2p 3s, 3p 3d, 4s 4p 4d আর 4f, তাই কি না? জি স্যার। 2 2 6 2 6 10, 2 6 10 14, ঠিক কি না? Yes. আচ্ছা, এখানে 1s শুধু কি 1s, 1 এ কি শুধু 1s, কত ইলেকট্রন? 2 ইলেকট্রন। এরপরে কত? 8, এরপরে কত? 18, এরপরে কত? 32।
সব মিলে যাচ্ছে। আমরা কি জানতাম না যে n ইকুয়াল 1 হইলে, n ইকুয়াল 2 হলে, n ইকুয়াল 3 হইলে, n ইকুয়াল 4 হইলে যখন k শেল 2টা ইলেকট্রন, যখন l শেল 8, যখন m শেল 18, আর যখন n শেল তখন 32। তাহলে n শেলে জানতাম যে 32, কিন্তু সেই 32 কিভাবে ডিস্ট্রিবিউটেড দেখছো? 18 ইলেকট্রন কিভাবে ডিস্ট্রিবিউটেড, 8 ইলেকট্রন কিভাবে ডিস্ট্রিবিউটেড, এন্ড 2 ইলেকট্রন হইলেই বা কিভাবে ডিস্ট্রিবিউটেড। এইটাই হচ্ছে ইলেকট্রন ডিস্ট্রিবিউশন রুল। এগুলাই হচ্ছে ইলেকট্রন ডিস্ট্রিবিউশন রুল। এন্ড একটা হচ্ছে 2n স্কয়ার রুল বললাম, একটা 12 প্লাস 1, 2 ইনটু 12 প্লাস 1, 2 ইনটু 12 প্লাস 1, এইসব রুল দিয়ে এই ব্যাপারগুলা এক্সপ্লেন করতে হয়। তো লিসেন, সেটা হচ্ছে যে এরপরে যে রুলটা, যেটা তোমার হচ্ছে এরপরে যে রুলটাতে আমি আসতাম, সেটা হলো গিয়া আউফবাউ রুল। এরপরে আমরা আসতাম হচ্ছে যাবো হলো আউফবাউ রুল নিয়ে। তো নেক্সট ক্লাস